এসএসসি ও সমমান পরীক্ষা শুরু। এবছর পরীক্ষার্থী 18,57,344 জন। ভঙ্গুর আর্থিক খাত স্থিতিশীল করতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে আর্থিক খাতের শৃঙ্খলার বিষয়ে প্রশ্ন ওঠেনি, সংসদে জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচন কমিশনের 53টি মনোনয়নপত্র দাখিল, বাছাই 22 ও 23 এপ্রিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নোয়াব নেতৃবৃন্দের বৈঠক। 3 মাস অন্তর সংবাদপত্র মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সংক্রমণ মোকাবেলায় 1,80,00,000 শিশুকে হামের টিকা দেয়া হবে। জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া যৌক্তিকভাবে বাড়ানো হবে। সরকারের সঙ্গে পরিবহন সংশ্লিষ্টদের আলোচনা চলছে, জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 26 এপ্রিল। রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা। চলতি মাসের প্রথম 19 দিনে দেশের রেমিটেন্স এসেছে প্রায় $213 কোটি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা। এবং লরিয়াস বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদ হলেন 2 টেনিস তারকা কার্লোস আলকারাজ ও এরিনা সাবালেঙ্কা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রাত 8টার সংবাদে, সাথে আছি আমি সাদিয়া আফরিন। এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত সংবাদ। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ সারা দেশে একযোগে শুরু হয়েছে। এবার প্রায় 18,51,423 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায়। নতুন সরকারের অধীনে এটি প্রথম পাবলিক পরীক্ষা হওয়ায় স্বাভাবিকভাবেই বাড়তি নজর রয়েছে প্রশাসনের। দেশ জুড়ে 3,885টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা, যা চলবে আগামী 20 মে পর্যন্ত। বিস্তারিত মিম আক্তারের রিপোর্টে। সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও কেন্দ্রগুলোর সামনে ভিড় জমতে শুরু করে ভোর থেকেই। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে প্রবেশ করতে শুরু করে। এবার পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় কম। প্রায় 4,46,000 শিক্ষার্থী নবম-দশম শ্রেণী পেরিয়েও এবার পরীক্ষায় অংশ নিতে পারেনি, যা শিক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলছেন সংশ্লিষ্টরা। প্রশ্নপত্র ফাঁস রোধ এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোর সামনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছেন ম্যাজিস্ট্রেটরাও। প্রতিটি পরীক্ষার্থীকে প্রবেশের সময় কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে কিছুটা চাপ থাকলেও আত্মবিশ্বাসের অভাব নেই। পরীক্ষার আগে শেষ মুহূর্তে নোট দেখা, বন্ধুদের সঙ্গে আলোচনা, সব মিলিয়ে ছিল ব্যস্ত সময়। প্রিপারেশন তো অনেক ভালো, বাট যেহেতু আমরা এসএসসি 26 ব্যাচ, তো আমাদের আগে কখনো বোর্ড পরীক্ষা দেওয়া হয়নি। যেহেতু এটা ফার্স্ট এক্সাম, সো সেই হিসাবে অনেক নার্ভাস লাগতেছে। আমার মনে হচ্ছে যেহেতু বোর্ড কোয়েশ্চেন মোটামুটি ইজি হয়, প্রিপারেশন ভালো, সো ইনশাল্লাহ আশা করতেছি ভালোই হবে। ইনশাল্লাহ কোনো সংশয় নেই, এভরিথিং আমরা ভালো মতো পড়েছি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, হয়তোবা তারা কিছু ভালো চিন্তা করে আমাদেরকে এত কিছু দিয়েছে। লাস্ট মুহূর্তে বাংলার কয়েকটা গল্প, যেমন প্রত্যুত প্রকার, দেন আমাটির ভেপো, এরপর কিছু কবিতা, আরো অনেক কিছু এমসিকিউ গুলো একটু চেক করছে। প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো, এতক্ষণ আম্মু সাথে ছিল, বই খাতা দিয়ে পড়াশোনা করলাম, এখন বাকিটা আল্লাহ ভরসা। যারা পড়েছে তারা অবভিয়াসলি ভালো করবে। যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়, পড়লে ইজি লাগবে, না পড়লেই হার্ড লাগবে। শেষ মুহূর্তের প্রস্তুতি ভালোই। অন্যদিকে অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্রের সামনে তৈরি হয়েছে অতিরিক্ত ভিড়, যার কারণে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে। অভিভাবকই মনে করছেন
কেন্দ্রের গেটে অপ্রয়োজনীয় ভিড় কমানো গেলে শিক্ষার্থীদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হবে। একজনের সাথে একজন গার্জিয়ানের বেশি আসা উচিত না এই পরিস্থিতিতে। এবার যে নকলমুক্ত যে ব্যবস্থাটা নিয়েছে এর জন্য খুব অত্যন্ত ভালো লাগছে। সরকারের উদ্যোগ এবং সচেতনতা সেটা খুব ভালো পরীক্ষা দিয়েছে। সিলেবাসও খুব ভালো দেওয়া হয়েছে এবং বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্যে যথেষ্ট গ্যাপ দিয়েছে। বাচ্চারা ইনশাল্লাহ ভালো করবে, কোনো হয়রানি হয়নি এবছর। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল 10টায় শুরু হবে পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষে আগামী 7 থেকে 14 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষার্থীদের জন্য আগে থেকেই জারি করা হয়েছে 14 দফার নির্দেশনা, যার মধ্যে রয়েছে সময়মতো উপস্থিতি, নিষিদ্ধ সামগ্রী গ্রহণ না করা এবং শৃঙ্খলা বজায় রাখা। যারা সিলেবাস শেষ করেছে বা সম্পূর্ণ পড়া পড়েছে তারা সবকিছু কমন পাবে ইনশাআল্লাহ। আর এই যে নতুন যে শিক্ষামন্ত্রী ওনার যে পদক্ষেপটা, ওই পদক্ষেপটা অত্যন্ত সুন্দর হয়েছে। নকলমুক্ত যেহেতু পরীক্ষা হবে, তাই এই ক্ষেত্রে যারা সম্পূর্ণ শেষ করেছে তাদের অবশ্যই কমন করবে, প্রশ্নপত্র হার্ড করা হয়নি। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, পরিবেশও সুন্দর ছিল, আমরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছি। পরীক্ষা খুব ভালো হয়েছে, কোশ্চেন অনেক সহজ হয়েছে, সবকিছু আলহামদুলিল্লাহ কমন আসছে। প্রশ্ন সুন্দর প্রশ্ন হয়েছে, কমন আসছে। যারা পড়বে তারা পারবে, এছাড়া যারা বলবে যে কমন আসে নাই তারা আসলে পড়ে নাই। প্রশ্ন যথেষ্ট ভালো হয়েছে। এমসিকিউ সাইটগুলো আগে যেরকম কঠোর হইতো, আজকের প্রশ্নে বোঝা গেছে যে এমসিকিউগুলো সহজ আছে। যদি আমরা বইটা ভালো করে পড়তে পারি তাইলে আপনার এমসিকিউ একদম ইজিলি দেওয়া যাবে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পূর্ণ হবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। মিম আক্তার, বিটিভি নিউজ, ঢাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে আর্থিক খাতের শৃঙ্খলার বিষয়ে কোনো প্রশ্ন ওঠেনি। আর জাতীয় সংসদে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বে তিনি কথা বলেন। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী জানান, সরকার স্থানীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ কমিয়ে আনবে এবং আগামী বাজেটে এর প্রতিফলন দেখা যাবে। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, দেশের ভঙ্গুর আর্থিক খাত স্থিতিশীল করতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি জানান, আর্থিক খাতকে সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আম ছাড়াও বরেন্দ্র অঞ্চলের কৃষিভিত্তিক সফলতা ও সম্ভাবনা বিবেচনায় পুরো অঞ্চলের একটি অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে সরকার। অর্থমন্ত্রী জানান, ক্ষমতা গ্রহণের পর থেকে সরকার এ পর্যন্ত 90.66 মিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করেছে। এক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ফকির মাহমুদ আনামের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালাউদ্দিন আহমদ জানান, ইন্টারনেট সেবা ঘরে ঘরে পৌঁছানো বর্তমান সরকারের অগ্রাধিকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশে আরও 2000 কম্পিউটার ল্যাব স্থাপনে ডিপিপি সংশোধনের কাজ চলমান রয়েছে। তিনি জানান, ডাক বিভাগকে আধুনিকায়নের লক্ষ্যে সারা দেশে 14টি মেইল প্রসেসিং সেন্টার নির্মাণ করা হয়েছে। এদিকে জরুরি গণগুরুত্ব বিষয়ে আকর্ষণ বিধি 71-এর আওতায় এক নোটিশের জবাবে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি জানান, বোল্ডার বেষ্টিত টেকসই তিস্তা বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে বিবেচনা করা হবে। পরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। মাগরিবের নামাজের বিরতির পর থেকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদের বৈঠক পরিচালনা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদের বৈঠক চলছিল। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসারের কাছে নারী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী করতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মনে করেন নারী প্রার্থীরা। আমি শুধু এলাকায় কাজ করে গেছি, এতদিন আমার এই স্বীকৃতিটা ছিল না, তাই আমি আমার মনের মতো করে আমি কাজ করতে পারিনি। আমি আজকে সেই স্বীকৃতি পেয়েছি আমার দল থেকে। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, তার যে প্ল্যান, এই দেশটাকে সুন্দর করে সাজানো, দেশের প্রতি যে তার গভীর ভালোবাসা, দেশপ্রেম, আমি তারই একটি অংশ হিসাবে আমি কাজ করতে চাই। দেশ গঠনে এবং দেশের সকল সংকটে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমি ইনশাল্লাহ অবশ্যই একজন নারী হয়ে নারীদের হয়ে কথা বলতে চাই। নারীদের অধিকার আদায়ের জন্য
যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো করতে চাই। বিকেলে সাংবাদিকদের ব্রিফিংকালে রিটার্নিং অফিসার মঈনুদ্দিন খান জানান, বিএনপি জোট মনোনীত ৩৬ জন, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মনোনীত ১৩ জন এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনীত ১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর বাইরে ৩ জনের মনোনয়নপত্র পাওয়া গেছে, যারা কোনো দল বা জোট থেকে মনোনয়নপত্র জমা দেননি। বিএনপি এবং জোট থেকে ৩৬টা মনোনয়নপত্র আমরা পেয়েছি এবং বাংলাদেশ জামাতে ইসলামী জোট থেকে ১৩টা মনোনয়নপত্র আমরা পেয়েছি এবং স্বতন্ত্র জোট থেকে ১টি মনোনয়নপত্র পেয়েছি। আর এর বাইরে আমরা ৩ জনের মনোনয়নপত্র পেয়েছি। এই ৩ জনে আসলে কোনো দল বা জোট থেকে আবেদন করেননি, ওনারা নিজেদের মতো করে নিজেরা জমা দিয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল, বাছাই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। নির্বাচন হবে আগামী ১২ মে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নোয়াবের নেতৃবৃন্দ। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদপত্রের স্বাধীনতার প্রতি তার সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, তার সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। প্রধানমন্ত্রী নোয়াব নেতৃবৃন্দের কথা শোনেন এবং নির্দিষ্ট সময় পর পর এ ধরনের মতবিনিময়ের আয়োজন করা হবে বলে জানান। বৈঠকের শুরুতে নোয়াব সভাপতি ও দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বক্তব্য রাখেন। তিনি সংবাদপত্র শিল্পের বিদ্যমান সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। বিগত সরকারগুলোর আমলের বিপুল সরকারি বিজ্ঞাপন বিল বকেয়া রয়েছে উল্লেখ করে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ। পাশাপাশি সরকারের সঙ্গে সংবাদপত্র মালিকদের নিয়মিত বৈঠকের ওপর গুরুত্ব আরোপ করে ৩ মাস পর পর এই ধরনের বৈঠক হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। বিগত অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার এবং গ্রেফতারকৃত সাংবাদিকদের জামিনের বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে তার সহযোগিতা চান নোয়াব সদস্যরা। বৈঠকে আরো উপস্থিত ছিলেন নোয়াবের সহ সভাপতি ASM শহীদুল্লাহ খান, কোষাধ্যক্ষ আলতামাস কবির, সদস্য AK আজাদ, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম, ইনকিলাব সম্পাদক AMM বাহাউদ্দিন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, পূর্বকোণের সম্পাদক ডাক্তার রমিজউদ্দিন চৌধুরী এবং ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রকাশক নাসিম মঞ্জুর। ৩ মাস অন্তর সম্পাদকদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করবেন বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ সচিবালয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা জানান। এ সময় নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী জানান, গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছেন সরকার প্রধান। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি শুনেছেন। আমরা এটাও বলেছি যে আপনি তো এই শিল্পেরই একজন মানুষ, আপনারা জানেন যে উনি একটা পত্রিকার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং তিনি এটার সুখ দুঃখ সম্পর্কে উনি জানেন। উনি শুনেছেন, উনি আন্তরিকতার সঙ্গে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আমাদের যে সব দাবি দেওয়া সবের ব্যাপারে একমত হয়েছেন। সময়ের ব্যাপার হয়তো উনি কিছু ব্যাপারে এটা ইমপ্লিমেন্ট করার সময় হয়তো অন্য কিছু সময় লাগতে পারে, সেটা বলেছেন। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে তাকে আমরা বলেছি যে আপনি উদার গণতন্ত্রের পথে হাঁটছেন, এটা বাংলাদেশের জন্য ইতিবাচক। সংবাদপত্র হিসাবে আমরা গণমাধ্যম আমরা এই ব্যাপারে ওনাদের সমর্থন দেব, এই উদার গণতন্ত্রের পথে যদি হাঁটেন। প্রেস ফ্রিডমের কথা আমরা বলেছি, প্রেস ফ্রিডমে তিনি বলছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না। প্রতি ৩ মাস অন্তর সম্পাদকদের সঙ্গে বৈঠকের বিষয়ে আজ থেকে সূচি প্রস্তুতের কাজ শুরু হয়েছে বলেও জানান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন এবং উনি বলেছেন নোয়াবের সাথে বা সাংবাদিক ভাইদের সাথে ওনাদের যে প্রতিনিধি থাকবেন তাদের সাথে ৩ মাস অন্তর অন্তর বসার আমরা একটি শিডিউল করেছি। আগামী ৩ মাস পরে অলরেডি বসার জন্য একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। তো আমরা ৩ মাস পর পর বসে ওনাদের সমস্যার কথা বা আমাদেরকে যে ওনারা পরামর্শ দিবেন সেটা আমরা ওনাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শুনবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে আজ সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় দুদেশের মধ্যকার আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, নিরাপদ অভিবাসন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা, অর্থনৈতিক সহযোগিতা এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইতালি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির সঙ্গে নিরাপদ অভিবাসন সহ সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে। সেই সাথে ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশে হামের সংক্রমণ মোকাবেলায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়া হবে। যেসব শিশু হাসপাতালে আছে তাদের সর্বোচ্চ চিকিৎসা দিতে সব ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। আজ তথ্য অধিদপ্তর মিলনায়তনে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া যৌক্তিকভাবে বাড়ানো হবে। এ বিষয়ে সরকারের সাথে পরিবহন সংশ্লিষ্টদের আলোচনা চলছে। উপদেষ্টা বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ ঠিক আছে। দাম বৃদ্ধির ফলে অনেকেই তেল ক্রয় করে মজুত করার চেষ্টা করছেন। এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যয় মেটানো একটা বড় ঝুঁকির ব্যাপার, চাপের ব্যাপার আমরা জানি, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য। WHO একটা ডেটা আছে এরকম, প্রতি বছর 65 থেকে 70 লক্ষ মানুষ বা কখনো এটা বাড়ে কমে তারা স্বাস্থ্য ব্যয় মেটানোর জন্য দারিদ্র্য সীমার নিচে নেমে যেতে হয়। সো আমরা এটাকে খুবই প্রায়োরিটি দিচ্ছি। আমরা হামের টিকা কার্যক্রম চলমান আছে, তার একটা আপডেট হচ্ছে 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 26,50,39 জন শিশু টিকা পেয়েছে। 6 মাস থেকে 59 মাস বয়সীদের প্রায় 1,80,00,000 শিশুকে টিকা প্রদান করা হবে। তার মানে আপনারা ঠিক খেয়াল করছেন, সংখ্যাটা অনেক বড়। আমরা আমাদের সক্ষমতার মধ্যে যতটা সম্ভব খুব দ্রুত এই কাজটা করছি এবং কিছুটা সময় টিকা দেওয়ার জন্য লাগবে। আগের দিন আমি বলেছি যে ইমিউনিটি বা তার শরীরে এটা প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য কিছুটা সময় লাগবে। এর মাঝে হামের ক্ষেত্রে যেসব শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের চিকিৎসার জন্য এই সরকার সর্বোচ্চ ব্যবস্থা করেছে। যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। এটা নিয়ে আলোচনা চলছে সরকারের সাথে। জটিলতা নিরসনের প্রয়োজনে এসি বাসের ভাড়া 2 বা 3টি স্তরে নির্ধারণ করা হবে এবং আসন্ন ঈদে সেটা কার্যকর করা হবে। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসার খান চৌধুরী জানান, জ্বালানি তেল সংকট শুধু বাংলাদেশে নয়, এটি বৈশ্বিক সমস্যা। আমাদের তেল মজুদ আছে, আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা তেল আনছি, আরো তেল আসবে, কিন্তু সবাইকে এই যে প্যানিক বাইং, উপদেষ্টা মহোদয় যেটা বললে প্যানিক বাইং যেন না হয় সেই দিকে একটু নজর রাখতে হবে এবং তেল অন্য কোথাও চলে যাচ্ছে কিনা সেটাও একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই বিষয়ে আপনাদেরকেও আপনাদের সহযোগিতাও চাই যে আপনারাও এই যে এখানে তেলগুলো উদ্ধার হচ্ছে, মজুদ রাখা হচ্ছে, আমরা সরকার কিন্তু চেষ্টা করছে যে এই এরকম যেন ঘটনা যেন না ঘটে বা ঘটনা না ঘটার জন্য যে পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাদক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে দেশব্যাপী ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ সচিবালয়ে মাদক বিরোধী সংগঠন মানুষের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার অরূপ রতন চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ তাগিদ দেন। সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী বলেন, মাদক ও তামাকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এই লক্ষ্য অর্জনে তিনি মানুষের মতো স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সরকারের যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে গণমাধ্যম ও চলচ্চিত্রে তামাকজাত দ্রব্যের ব্যবহার ও প্রদর্শন নিরুৎসাহিত করার উপর গুরুত্ব দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সাক্ষাৎকালে ডাক্তার অরূপ রতন চৌধুরী মাদক ও তামাকের বিস্তার রোধে মানুষের দীর্ঘদিনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। তিনি চলচ্চিত্র ও গণমাধ্যমে তামাক ও মাদকদ্রব্য প্রদর্শনের নেতিবাচক প্রভাব তুলে ধরে এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন ও গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। তথ্যমন্ত্রী মাদক ও তামাক বিরোধী কার্যক্রমকে আরও বেগবান করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন। দর্শক, রাত ৮টার সংবাদের এই পর্যায়ের রয়েছে বিরতি। বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। কি সুন্দর লাইট, কিন্তু এখানে অযথা লাইট জ্বালিয়ে অপচয় করছে। আজ এখন পর্যন্ত 900 টাকা হয়ে গেছে।
আর কয়টা টাকা হইলেই তোর পরীক্ষার ফি কালকা দিয়ে দিতে পারো। শোন, তুই কিন্তু খুব ভালো করে পড়বি, তোর অনেক বড় হইতে হইব। বাবা আমি মন দিয়া পড়মু কেমনে? সারাদিনে কারেন্ট নাই, লাইটেও চার্জ দিতে পারি নাই, ফোনেও না, যে কোনো সময় ফোনটাও বন্ধ হয়ে যাইব। হায় রে, এখানে হাজার হাজার বাতি জ্বলে, চারদিকে আলো, আর আমার ঘরে শুধু অন্ধকার। এর একটা বাতি যদি আমার ঘরে থাকতো, মায়েরা ঠিক মতো পড়ালেখা করতে পারত। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করি, বিদ্যুতের অপচয় রোধ করি। বিরতির পর সংবাদে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। বাজারে সিন্ডিকেটে যুক্ত কতিপয় ব্যক্তির হাতে দেশের মানুষকে জিম্মি হতে দেবে না সরকার। আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্ক ফোর্স বিষয়ক সভা শেষে কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব খাদ্যপণ্যের ওপর পড়বে না। মূল্যস্ফীতি ঘটলেও সেটার প্রভাব যেন প্রান্তিক জনগোষ্ঠীর ওপর না পড়ে, সেজন্য সরকার হস্তক্ষেপ করবে। বাজার মনিটরিং এর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ করে ধারণার ওপর ভিত্তি করে বাজারে মূল্যস্ফীতি যেন না বাড়ে সে বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বানও জানান বাণিজ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে কৃষি, বনায়ন ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। বিশেষ করে আধুনিক কৃষি প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণে বনায়ন কার্যক্রম এবং শিক্ষাক্ষেত্রে দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব খাতে চীনের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন উপদেষ্টা নজরুল ইসলাম খান। চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে উন্নয়নমূলক বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বৈঠকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে চীনের দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং ও সেকেন্ড সেক্রেটারি হুয়াং মৌসং উপস্থিত ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 26 এপ্রিল ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন। এই মামলায় জবানবন্দি শেষে চতুর্থ সাক্ষী বিটিআরসির উপপরিচালক মেহরিন আহসানকে জেরা করেন আসামি পক্ষ। এছাড়া পতিত আওয়ামী লীগের শাসনামলে জেআইসিতে নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে মামলার পরবর্তী তারিখ 27 এপ্রিল এবং জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় 28 জনকে হত্যা ঘটনায় সাবেক বিজিবি কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন 28 এপ্রিল নির্ধারণ করেছেন একই ট্রাইব্যুনাল। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে যুক্তি উপস্থাপন আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় আজ যুক্তি উপস্থাপন করেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন 22 এপ্রিল এবং পৃথক মামলায় মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে জবানবন্দি দেয়া তদন্ত কর্মকর্তার অবশিষ্ট জেরার পরবর্তী তারিখ 23 এপ্রিল ধার্য করেছেন ট্রাইব্যুনাল 2। চলতি এপ্রিল মাসের প্রথম 19 দিনে দেশে রেমিটেন্স এসেছে 212 কোটি 70 লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় 26,109 কোটি টাকা। গতকাল এই তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এপ্রিলের প্রথম 19 দিনে আসা এই রেমিটেন্স ইতিবাচক ধারায় রয়েছে। প্রবাসীরা সাধারণত কোরবানির ঈদের আগে বেশি রেমিটেন্স পাঠান। সেই ধারাবাহিকতায় এবারের এপ্রিলেও প্রবাসীরা বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন। রেমিটেন্সের এ ধারা আগামী কোরবানির ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে। চলতি এপ্রিলে গত বছরের একই সময়ের চেয়ে 23.8% বেশি রেমিটেন্স এসেছে। গত বছরের এপ্রিল মাসের প্রথম 19 দিনে প্রবাসী আয় এসেছিল 171 কোটি 90 লাখ ডলার। তথ্য অনুযায়ী গত মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন 375 কোটি 50 লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে একক কোনো মাসের সর্বোচ্চ রেমিটেন্স। চলতি 2025-26 অর্থ বছরের জুলাই থেকে 19 এপ্রিল পর্যন্ত প্রবাসীরা দেশে মোট 2,834 কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের অর্থ বছরের তুলনায় 20.6% বেশি। আগের অর্থ বছরের একই সময় রেমিটেন্স এসেছিল 2,350 কোটি মার্কিন ডলার।
দর্শক, রাত ৮টার সংবাদের এই পর্যায়ে রয়েছে বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। ওয়াও, কি সুন্দর লাইট! কিন্তু এখানে অযথা লাইট জ্বালিয়ে অপচয় করছে। আজ এখন পর্যন্ত 900 টাকা হয়ে গেছে, আর কয়টা টাকা হইলেই তোর পরীক্ষার ফি কালকে দিয়ে দিতে পারো। শোন, তুই কিন্তু খুব ভালো করে পড়বি, তোর অনেক বড় হইতে হইব। বাবা, আমি মন দিয়া পড়মু কেমনে? সারাদিনে কারেন্ট নাই, লাইটেও চার্জ দিতে পারি নাই, ফোনেও না। যে কোনো সময় ফোনটাও বন্ধ হয়ে যাইব। হায় রে, এখানে হাজার হাজার বাতি জ্বলে, চারিদিকে আলো, আর আমার ঘরে শুধু অন্ধকার। এর একটা বাতি যদি আমার ঘরে থাকতো, মায়েরা ঠিক মতো পড়ালেখা করতে পারতো। অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করি, বিদ্যুতের অপচয় রোধ করি। বিরতির পর সংবাদে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এবারে আন্তর্জাতিক সংবাদ।